গত ২১শে মার্চ উদযাপিত হল বিশ্ব পুতুল নাচ দিবস। ওই দিনটিকে সম্মান জানিয়ে আমরা সংলাপকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলাম কলকাতার ডলস থিয়েটারে। ডলস থিয়েটারে যে কর্মকাণ্ড চলে, ওদের পুতুল নাট্যের যে যাপন, সেই গল্প আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চাই। যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকতে পারেন। নমস্কার। সংলাপের নাট্য ও মঞ্চ বিভাগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এসে পড়েছি ডলস থিয়েটারে। আমরা মানিকবাবুর উপন্যাস পুতুল নাচের ইতিকথা পড়েছিলাম। আজকে সেই পুতুল নাচের ইতিবৃত্তি শুনতে এসছি এখানে। ডলস থিয়েটার প্রায় ৩৪ বছর অতিক্রান্ত হলো। তারা পুতুলের ওপরই কাজ করেন, বিভিন্ন দলের হয়ে কাজ করেন, নিজস্ব প্রোডাকশন আছেন। এই ডলস থিয়েটারের কর্ণধার সুদীপ গুপ্ত। আজকে সুদীপদা আমাদের আজকের অতিথি। নমস্কার সুদীপদা। নমস্কার। সংলাপের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমার অসংখ্য ধন্যবাদ সংলাপকে। ছোটবেলায় আমরা পুতুল নাচ তো সবাই দেখেছিলাম, আমরা যারা দেখেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি জানি না শহরে কি হয়, মফস্বলেও এখন সেই অর্থে পুতুল নাচ দেখা যায় না। তাই অ্যাকচুয়ালি দর্শক হিসেবে যেহেতু আমরা এই চ্যানেলটা তৈরি করেছি, দর্শকের দিক থেকে আমরা চ্যানেল করেছি, আমরা বিশেষজ্ঞদের দিক থেকে করিই নি এই চ্যানেলটা। আচ্ছা। তো আমি আমার বাড়ির আমার সন্তান যারা, তারা হয়তো জানেই না পুতুল নাচের ইতিহাসটা। তো আমি এই পুতুল নাচের ইতিহাসে জানতে আপনার কাছে এসেছি, যে ডলস থিয়েটারের ইতিহাস কিভাবে তৈরি হলো, বা এই পুতুল নিয়ে নাট্য এই ভাবনাটা কোথা থেকে এলো, একটু যদি আদি পর্বে আমরা চলে যাই। হ্যাঁ, আমরা যারা পুতুল নিয়ে কাজ করি আর কি, তারা আমরা পুতুল নাটক বলি। আচ্ছা, পুতুল নাটক, নাটক বা পুতুল শিল্প, বা ইংরেজিতে পাপেট্রি বা পাপেট শোরুম কথাটা বলি। আসলে পুতুল নাচ তো বহু প্রাচীন। এটা মানে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারি তার কবে শুরু হয়েছিল। এরকম প্রচুর গবেষকরা এরকম এই নিয়ে চর্চা করেছেন। তারা কেউ জানিয়েছেন প্রায় পুতুল নাচ আমাদের দেশে ৩,০০০ বছর আগে ছিল, কেউ ৫,০০০ বছর। এইগুলো বিভিন্ন জায়গা থেকে কোনো নিদর্শন না। ধরুন আমাদের সাহিত্যে বিভিন্ন রকম বা গল্প উপন্যাসে কথা এসেছে, সেখানে সেই রকমই ধরুন পাতঞ্জলের ব্যাখ্যায় পাওয়া যায় ১৬০০ খ্রিস্টাব্দে পূর্বে। সেইখানে পুতুলবাজি বলে একটা কথা পাওয়া যাচ্ছে, বা ভরতনাট্য শাস্ত্রে তো আছে এই বিষয়। তো এইরকম বলা হয়ে থাকে, এবং এরকম বলা হয়ে থাকে যে আপনারা যেহেতু নাটক নিয়ে বেশি করেছেন, নাটকেরও আগে পুতুল নাচ বলা হয়। তার সপক্ষে একটা যুক্তি হলো সূত্রধার বলে একটা কথা আছে নাটক, মানে সুতো যে ধরে থাকে। আচ্ছা। আর এই কথাটা সুতো যে ধরে থাকে, সুতো মানে পুতুলের যে সুতো, সেটা একজন মানুষ কেউ ধরছে, চাঁদাচ্ছে, মানে এই তার মানে সুতো ধরার বিষয়টা ছিল, তাই ওখানে সূত্রধার কথাটা এসেছে। তো এইরকম ভাবে বলা হয়ে থাকে। তো এইরকম একটা বিষয়। কিন্তু আমরা যেমন আমাদের বিভিন্ন রকম নিদর্শন পাই, আমাদের দেশের অভ্যেস তো খুব এই ব্যাপারে ভালো নয় যে সংগ্রহ করে রাখা, সংগ্রহ করার বা ডকুমেন্টেশন, এই ব্যাপারটা ভালো নেই। তো পুতুলেরও সেরকম কিছু নেই। মানে একটা মহেঞ্জোদারোতে পাওয়া যায় একটা পুতুল, যেটা
তার হাত পা সব আলাদা, টেরাকোটা আর কি, সেরকম একটা নিদর্শন পাওয়া যায়। কিন্তু নিদর্শন না পাওয়ার একটা ব্যাখ্যা আছে, মানে ব্যাখ্যাটা যে ধরুন পুতুল না যে তৈরি, মানে পুতুল যে তৈরি হয় তার বিষয়গুলো সাধারণত ধরুন কাপড়, তুলো, মানে এই ধরনের মেটেরিয়াল দিয়ে, যেগুলো মানে যেগুলো আর কি খুব বেশি দিন এক্সিস্ট করে না, টেকসই নয়, যে কারণে এগুলো সংরক্ষণ হয়নি, মানে কাঠের বা কাঠের বা পাথরের যেগুলো হয়েছে আর কি থেকে গেছে, সেগুলো এরকম কিছু থাকেনি আর কি। তো সেই কারণে আমাদের বিভিন্ন সাহিত্য থেকে আমরা জানতে পারি। এই তো পুতুল নাচ একটি অতি প্রাচীন শিল্প কলা, এবং তার ভীষণ ব্যাপ্তি আছে আমাদের সারা দেশে। আর একে 4 ভাগে ভাগ করা হয় পুতুল নাচকে। আমরা বাংলায় বলি পুতুল নাচ। আমাদের দেশে যে বিভিন্ন প্রদেশ রয়েছে, যে রাজ্যগুলো রয়েছে, ছায়া পুতুল, হ্যাঁ এটা আসছি, মানে এই রাজ্যগুলো গড়ে উঠেছে কি তার পিছনে একটা ব্যাখ্যা আছে, যে তার ভৌগোলিক অবস্থান, তার খাদ্যাভ্যাস, তার সংস্কৃতি, এইগুলোর ভিত্তিতেই শক্ত হয়েছে। যেটা দক্ষিণের লোকজন রুটি বা ধোসা টাইপের খায়, নর্থের রুটি খায়, আমরা চাল খাই, এই যে ব্যাপারগুলো, বা কাপড় পরি এখানে ওখানে অন্যরকম কিছু, এই যে বিষয়গুলো, পুতুল নাচও এরকম একটা ব্যাপার আছে কিন্তু, এই ট্র্যাডিশন আচ্ছা ধারা এরকম এসছে, যে ধারা বংশ পরম্পরায় চলে আসছে। মানে আমরা বাংলায় বলছি পুতুল নাচ, আসামে গেলে কিন্তু সেই পুতুল নাচকে বলবে পুতলা নাচ। আচ্ছা। আবার আপনার মণিপুরে গেলে সেখানে বলছে লাইথবি জগাই। আবার উড়িষ্যায় আছে কুন্ধাই নাচো। রাজস্থানে আমরা বলছি কাঠপুতলি। দক্ষিণ ভারতে বলছি বোমালাট্টম। তো এইরকম সব নামে চেঞ্জ হচ্ছে, মানে কি তার লোকজ ভাবনা থেকে নেওয়া, এবং সেইখানে তার মতো ফর্ম। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমাদের পুতুল নাচের সমস্ত রকমের ফর্ম গুলো পাওয়া যায় আর কি। প্রথম হচ্ছে একটা গ্লাভ পাপেট বলে, মানে ইংরেজিতে গ্লাভ পাপেট বলছি, সেই দস্তানা পুতুল। এইখানে দস্তানা মানে একটা মোজার মতো থাকে, হাত মোজা, যেটা এরকম একটা হাতে নিয়ে এখানে একটা মাথা থাকে, এরকম করে নাচায়, সেটাকে গ্লাভ পাপেট বলে। আচ্ছা। তো এই নাচানোর ভিত্তিতে এটা গ্লাভ পাপেট। তো এই পুতুল নাচ আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে, আমাদের বাংলায় আছে। আগে বলিনি কি ধরনের পাওয়া যায় কি, তারপরে বলছি বাকিটা। যে তারপরে ধরুন সুতো পুতুল, যেটা সুতো দিয়ে চালানো হয়, মানে আমরা ছোটবেলায় যেটা দেখেছি, যেটা আমাদের, যেটা আমরা নরমালি পুতুল নাচ বলতে যেটা বোঝায় সুতো পুতুল, আমাদের নদিয়া জেলায় এসব আছে আর কি, আমাদের হুগলি, বাইরম ভারতবর্ষের কাঠপুতলি এরকম আছে। ইংরেজিতে এটা ম্যারিনেট বলে, ইউরোপ কান্ট্রিতে খুব আছে প্রচলন। আর হচ্ছে রড পাপেট। রড পাপেট হচ্ছে পুতুলের মাঝখানে সিদ্ধারার মতো একটা রড থাকবে, সেই রডটাকেই ধরে ঘোরানো হয়, এবং হাতে 2টো রড থাকে হাতে এখানে। আচ্ছা, সেটা রড পাপেট ভাবে হলে। আর একটা হচ্ছে শ্যাডো পাপেট বা ছায়া পুতুল। ছায়া পুতুল মূল বিষয়বস্তু হচ্ছে একটা সাদা পর্দা থাকবে, তার পিছনে পুতুল থাকবে, তার পিছনে আলো থাকবে। তো খুব প্রাচীনকালে আর কি, আদিতে এটা ওই আলোর ব্যবস্থা তো ছিল না, সেখানে প্রদীপ জ্বালিয়ে শো হতো। এখনো হয়, সেটা আমাদের কেরলে হয় এরকম প্রদীপ জ্বালিয়ে। তো এই যে ট্র্যাডিশন আমাদের দেশে এরকম পুতুল নাচের ছড়িয়ে আছে ট্র্যাডিশন। এবং এই কথা আমি গয়ে বলতে পারি কি, যে সারা পৃথিবীতে যে ধরনের পুতুল নাচের চর্চা হয়ে থাকে, তার মধ্যে ভারতবর্ষের এই ট্র্যাডিশনাল পাপেট ভীষণ রিচ। আর কোনো দেশে কিন্তু এই এত পুতুল দেখা যায় না, এটা পুতুল নাচে। তো এইটা হচ্ছে আমাদের ট্র্যাডিশন। এখন ট্র্যাডিশনের জায়গা থেকে তারা তার মতো করছে, তারা গ্রামে থাকে, সেই মানুষগুলো গ্রামেই তারা পুতুল নাচ করে, এবং তারা এটাকে জীবিকার হিসেবে ঠিক নেয়নি। তারা মানে তারা ধরুন এই মানে দুর্গাপুজোর মানে থেকে দশেরা থেকে লক্ষ্মী পুজো অব্দি আর কি, এই সময়টা তারা পুতুল নিয়ে বেরিয়ে পড়তো। মানে সেই সময় চাষবাস করতো, বীজ রোপণ করতো, ধান হতো, এবং যখন হবে এরকম এরা বেরিয়ে পড়তো পুতুল নাচ করতে।
এবং বিভিন্ন জায়গায় পুতুল নাচ করে ফিরে আসতো বৈশাখ মাসে, এবং সেই বৈশাখ মাসে তখন ধান কাটার সময়, সেই জন্য তাদের ফিরে আসতে হচ্ছে আর কি। এই যে সময়টা, এই সময়টা তারা পুতুল নিয়ে বেরিয়ে পড়তো। মানে পেশার চেয়েও নেশা বেশি ছিল। হ্যাঁ, আচ্ছা, ভালোবাসা ছিল, নেশা তো ছিল। তো এইভাবে পুতুল নাচটা হয়ে এসেছে, এবং এই পুতুলের গল্প বলা যে ধরন বা তাতে বিশেষ করে ছোটরা তো বটেই, এবং বাড়ির বড়রাও, আমরা দিদি মানে কাকিমা, তারা সব এসে দেখতো। সেই দর্শক কিন্তু এখনো আছে, এটা আমি মনে করি। পুতুল নাচের দর্শক এখনো আছে, তার কারণ এই করোনা কালের আগেই আমি দেখেছি আমাদের এই যে বললাম নদিয়া জেলায় যে পুতুল নাচ হয়, সুতো পুতুল, তাদের তাদের সিস্টেমটা হচ্ছে আমাদের যেমন সার্কাস হয় সেই ধরনের, কিন্তু তাদের পুরো একটা তাঁবু থাকে সঙ্গে। আচ্ছা, সামিয়ানা আর কি বড়, এবং সেটাকে ঘেরা, মানে ধরুন কোনো একটা গ্রামে গেল, কোনো একটা মাঠে তারা সেই তাঁবু ফেলে তার ঘিরে দেয় চারদিক, এবং সেইখানে প্রত্যেক দিন একটা কি দুটো করে পারফরমেন্স হচ্ছে, সেই বেহুলা লক্ষিন্দর হোক, রামায়ণের ভিত্তিতে হোক, তারপর লায়লা মজনু, এই ধরনের পালাগুলো পরপর তারা করতে থাকে। এবং সেগুলো সুতো পুতুল, কিন্তু তার কতগুলো সুন্দর বোর্ড হয়, এবং এই সিস্টেমের মধ্যে ওদের ভাগও থাকে, ছেলের একদিকে বসবে, মেয়ের একদিকে বসবে, টিকিট কাউন্টার, এবং এই টিমের সঙ্গে 10-12 জন থাকে লোকজন। তারা মানে ধরুন দুজন হয়তো পুতুল নাচায়, ওর মধ্যে একজন মানুষ থাকে যাকে মাস্টার বলা হয়। সেই মাস্টারের ভূমিকা হচ্ছে ওই পুতুল নাচের পালাটি মানে মানে বলে যাওয়া আর কি, মানে বলে যাওয়া মানে এই বিষয়টা, মানে উনি অসম্ভব একজন শক্তিশালী শিল্পী আর কি, যে মাস্টার, সে পুরো পালাটি বলছে এবং সবকটা চরিত্র সে অভিনয় করছে। সেখানে রাম, সীতা, লক্ষণ, তারপরে বাচ্চাদের একদম মনে পড়ে যাচ্ছে, তার হরেক রকম আওয়াজ করছে, এবং সে মিউজিক, হারমোনিয়াম নিয়ে বাজে। এই মূলত এর উপরে নির্ভর করে, এই মাস্টারের মানে একটা দল আর কি। এবং সেই দলে আরো লোকজন থাকে, পুতুল নাচা, একজন লাইট করে, একজন সাউন্ডের দেখে, একজন লোক থাকে রান্নার লোক, যেখানে যাচ্ছে তারা রান্না করবে এসব, আর একজন লোক থাকে যে ধরুন আজকে যে পালাটা হবে তার পুতুলগুলো, মানে পুতুল এরা যে যায়, ধরুন 15 দিনে 15টা পালা করবে, তো পুতুল তো অত নেই 15টা, পুতুল কিন্তু এক, পুতুলের সাজগোজ আলাদা, সাজগোজটা পরিয়ে দিচ্ছে, সেরকম একজন লোক থাকে। তো এই যে ব্যাপারটা এতদিন চলে আসছিল, এইটা পুতুল নাচে নদিয়ার যারা করে তারা এই করোনা কালের পরে আর এই ব্যাপারটা করে উঠতে পারছে না। মানে করোনা কালের আগে অবধি এরকম হয়েছে, আমরা নিজেরাও দেখেছি, তারা বাঁকুড়ার গ্রামে গেছে, আমিও গেছি সেখানে, তাদের সঙ্গে থেকেছি, কিন্তু করোনা কালের পরে তারা এই জিনিসটা করতে পারছে না, মানে বলছে খরচা বেড়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়, মানে এমনি যে দর্শক কিন্তু আছে, তারাও বলছে, মানে তারা এই যে গিয়ে সন্ধ্যে 6টার সময় একটা শো করছে, আর একটা 8টার সময়, সন্ধ্যে 6টায় বাড়ির মেয়েরা এবং ছেলে মেয়েরা তারাই বেশি আসে, 8টার সময় পুরুষ মানুষ এরকম সব আসে। তো সেইগুলো কিন্তু হাউসফুল যাচ্ছে, কিন্তু সেগুলো কিছুই না, 10 টাকা, এক সময় ছিল 19 পয়সার টিকিট হতো, এগুলো 10 টাকার করে টিকিট হচ্ছে। যে এই টিকিট দিয়ে এবং এই টোটাল এই যে 10-12 জনে তাদের তো মাইনে করে করতে হয়, সেই ব্যাপারগুলো এখন আর তারা চালাতে পারছে না, এটা এক্সপেন্সিভ হয়ে গেছে। হ্যাঁ, এক্সপেন্সিভ হয়ে গেছে। আচ্ছা, আপনি বলুন যে আপনি কি কলকাতারই বাসিন্দা, না আপনার সঙ্গে নদিয়ার বা কোনো জেলার, মানে এই কলকাতার মহানগরী থেকে একটা এরকম লোকশিল্প, এটা আপনাকে টানলো কিভাবে? 30-35 বছর আপনাকে টানলো কিভাবে? হ্যাঁ, মানে এইটা আমি বললাম ট্র্যাডিশনাল, আমরা তো ট্র্যাডিশনাল পাপিটিয়ার নই, মানে আমাদের বংশ পরম্পরা আমরা করে আসিনি, কেউ করেনি আমাদের, আমরা বলছি কন্টেম্পোরারি, ইংরেজি শব্দটাই বলি, সমসাময়িক। তো সেইখানে কন্টেম্পোরারি বলতে মানে ওদের থেকে আলাদা অনেকগুলো হয়, যে বিষয়বস্তুতে, পুতুল তৈরিতে, বা পুতুলে যেভাবে আমরা আলোকসজ্জা করি বা মিউজিকটাই অনেক আলাদা হয়, হ্যাঁ, সেইগুলো অনেক ডিফার করে।
মানে ওই লোকজ যে বিষয়টা থাকে যে মাইথোলজিক্যাল স্টোরি নিয়ে ওরা কাজ করে, আমরা হয়তো মাইথোলজিক্যাল করছি কিন্তু আমাদের নিজস্ব একটা ভার্সন থাকে আমাদের মতো করে সেইখান থেকে। এবং এই পুতুল নাচ যারা ওরা করে অনেক ওদের মানে বিষয়বস্তুর দিক থেকে মানে ধরুন বলার দিক থেকে যাত্রার মতো করে এরকম ভাবে করে। আমরা দর্শকেরও তো একটা ভাগ আছে। হ্যাঁ, ধরুন ওরা যেখানে এই যে বিষয়টা এটা কিন্তু গ্রামের দর্শকদের জন্য। হ্যাঁ, গ্রামের দর্শক কিন্তু এখন এগুলো নেয়, সে বলছি গ্রামের দর্শক। কিন্তু আমরা যেটা করি কন্টেম্পোরারি, আমরা ভয়েস রেকর্ডিং করি মূলত সেখানে। আচ্ছা, আপনাদের ডাবিং হচ্ছে? হ্যাঁ, ডাবিং করছি আমরা। সেখানে বিশিষ্ট নাটকের লোকজন, আমাদের বন্ধু বান্ধব বা যারা প্রতিষ্ঠিত সেই রকম মানুষ নিয়ে ভয়েসটা তৈরি করলাম, তাতে মিউজিক দিয়ে তৈরি করলাম, সেটা প্লে করে করেছি। আর মানে আমার পুতুল নাচে আসা, আমি নাটকেই ছিলাম, নাটকই করতাম, নাটকের সঙ্গেই ছিলাম। তো 1983 সালে আমি ক্যালকাটা পাপেট থিয়েটার, আমার গুরু সুরেশ দত্ত, ওনাদের একটি ওয়ার্কশপ হয়েছিল আর কি 6 মাসের, আমি সেই ওয়ার্কশপে জয়েন করেছিলাম। আচ্ছা। এবং তার পরবর্তীকালে ওনার ওখানে আমি আরো 7 বছর কাজ করেছি ওখানে। এবং তারপর 90 সালে আমি আমার এই ডলস থিয়েটার আমরা শুরু করেছি। তো আপনারা তো নিশ্চয়ই জানেন মানে সুরেশ দত্তর কথা, যেভাবে কাজ করেছেন ওনা, আলাদিন, রামন, এগুলো বিখ্যাত সব প্রোডাকশন কন্টেম্পোরারি। তো আর 90 সালে আমাদের এখানে ভারতবর্ষের আর কি দিল্লিতে একটা ফেস্টিভ্যাল হয়েছিল, ইন্টারন্যাশনাল পাপেট ফেস্টিভ্যাল। আচ্ছা। তাতে 28টা দেশ পার্টিসিপেট করেছিল। তা আমি সেই ফেস্টিভ্যালটা দেখেছি এবং বলতে গেলে আমার সেই সময় চোখ খুলে গেছে। এটা বিশ্বের একটা, হ্যাঁ, বিশ্ব। এবং তখনই আমি জোরালোভাবে ঠিক করে আমি পুতুল নাচই থাকবো আর কি, এই বিষয় নিয়েই কাজ করবো আর কি। তো ডলস সেট আমরা শুরু করলাম। এবং পুতুল তখন থেকে আপনারা নিজেরাই বানাতে শুরু করলেন? হ্যাঁ। আচ্ছা। এইখানে ট্র্যাডিশনের সঙ্গে একটা তফাৎ আছে আমাদের। ট্র্যাডিশনাল যারা পুতুল নাচ করে তাদের কিন্তু পুতুল বানানোর শিল্পী আলাদা। আচ্ছা। মানে তিনি মূলত পুতুলই তৈরি করেন। মানে সেই পুতুলগুলো আমাদের ঠাকুর যেভাবে হয়, দুর্গা ঠাকুর বা সেরকম আদল, সেরকম ভাবেই তারা তৈরি করে। কিন্তু আমরা আমাদের পুতুল মানে আমরা নিজেরাই করি। সেটা শুরু করি একদম তার ছবি আঁকা থেকে, ড্রয়িং থেকে তারপর আস্তে আস্তে পুতুলের দিকে নিয়ে যাই এটা। এবং এই পুতুল করি যে পুতুলের পেছনের কথাটা মানে ব্যাখ্যাটা থাকে যে নাটকটা আমরা করব পুতুল নাটকে, সেই চরিত্রটাকে বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণের জায়গা থেকে সেটা চরিত্রর রূপদান আমরা করি। ধরুন একটা চরিত্র, আমি সে খুব লোভী বা খুব খারাপ বা একটা ভালো চরিত্র, তো এই দুটো মানে বাহ্যিক ফিগারটা আর কি একই রকম ভাবে তো হবে না, আমরা সেইটা এর মধ্যে আনার চেষ্টা করি। মানে ওইখানে একটা ভালো মানুষের দেখলেই বুঝতে পারবো এখানে এই লোভী মানুষের দেখো ভুঁড়ি আছে, এরকম এইভাবে আমরা ভাগ করি। তার কারণ পুতুল কিন্তু স্ট্যাটিক। আমার যে পুতুল তৈরি হবে সে তো হাসবে না মানুষের মতো, সে কাঁদবে না, কিন্তু ওই পুতুলটাই আমার নাটকের মধ্যে হাসবে কাঁদবে শুধু। তো সেই একটা বিষয় দিয়ে আমার ওই জিনিসটা ফুটিয়ে তুলতে হবে। এইখানে পুতুল নাটকের সঙ্গে নাটকের একটা ডিফারেন্স। এবং এই জায়গাটা আমরা বলি অবজেক্ট, মানে আমরা কাজ করি কিন্তু অবজেক্ট। ওটা একটা বিষয়। এই পুতুলটা যদি এখানে পড়ে থাকে তাহলে সে কিছুই করবে না, পড়েই থাকবে। মানে ওকেই আমরা যারা পাপেটিয়ার আমরা প্রাণ দিই। নাটকের সঙ্গে ওই আর একটা ডিফারেন্স, মঞ্চে যখন আপনি অভিনয় করেন দর্শক আপনাকেই দেখছে, আমরা যখন করব আমাদের মাঝখানে একটা অবজেক্ট থাকছে, ওই পুতুলটা থাকছে, তাকে আমরা প্রাণ দিচ্ছি। আচ্ছা, আপনাদের তো অনেক কর্মশালা হয় এবং পুতুল তৈরির হয়। আমার জানতে ইচ্ছে করছে যে এই মানে এই সময়কার যারা ইয়াং জেনারেশন তারা এটাকে কি চোখে দেখছে? এই পুতুল কর্মশালা করতে গিয়ে তারা তো যোগ দিচ্ছে, তাদের তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে কি চোখে দেখছে। এবং ধরুন
এটা তো একটা পেশারও দিক আছে, যেহেতু আপনারা অন্যান্য নাট্য দলের, অন্যান্য নাট্য প্রযোজনার তাদের যদি প্রয়োজন মতো আপনারা পুতুল তৈরি করে দিচ্ছেন বিভিন্ন, আমরা কলকাতারই অনেক নাট্য দল, অনেক প্রযোজনা আছেও, আমরাও দেখেছি আপনাদের কাজ। তো এটা যে একটা পেশার দিক আছে, এটা কি আদৌ মানে আজকের ছেলেমেয়েরা এটা কি লক্ষ্য করছে বলে আপনার মনে হয়? মানে এটার পেশাগত দিক, আমি আর্থিক দিক, অর্থের দিকেরটা বলছি, যে কেউ ভাবতে পারেন আরেকটা ডলস থিয়েটারে কেউ স্বপ্ন দেখছে কি আপনার মতন করে আজকের ছেলেমেয়েরা? আপনি যেটা 34 বছর আগে দেখেছেন, সেটা কি আপনি লক্ষ্য করছেন? আমরা ডলস থিয়েটার আমরা যেটা করি, আমরা পুরোটাই এটাই আমাদের পেশা, নেশা বলতে পারি। একদম একদম একদমই আমরা এটা নিয়েই কাজ করি আর কি। সেটা তো আমি শুরু করেছিলাম, এবং এত বছর একটা কন্টিনিউ করছেন, মানে এটা তো একটা 2-4 দিন, 1 মাস 6 মাসের ব্যাপার না, একটা দীর্ঘ যাত্রা। তো এখন আপনাদের ব্যাটনটা, আমি বলতে চাইছি যে আপনার এই স্বপ্ন বা আপনাদের এই ব্যাটনটা কি এখন আধুনিক এই প্রজন্মের হাতে যাবে বা দেখতে পাচ্ছেন আপনি? এটা আপনার কি মনে হয়? না, সেটা খুব একটা ভালো কথা নয়, মানে বলতে পারি আর কি। সেই দিক দিয়ে তার অনেকগুলো কারণ আছে। ধরুন এখন যারা থিয়েটার করে, মানে থিয়েটারে যারা আসছে, যারা করছে, প্রচুর আছে মানুষ, ইয়ং জেনারেশন প্রচুর আছে, প্রচুর ইয়ং জেনারেশন। মানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আমিও সেখানে পড়াই আর কি। সেইখানে দেখতে গিয়ে দেখেছি যে ইয়ং ছেলেমেয়েরা আসছে কিন্তু নাটক পড়তে, পাপেটে সেইভাবে আমরা পাচ্ছি না লোকজন। তার একটা কারণ হচ্ছে পুতুল নাচের বিষয়টা তারা ফোরফ্রন্টে আসতে পারে না, নেপথ্য শিল্পী, এইখানে একটা বড় বাধা। এবং নাটকের ক্ষেত্রে যে স্কোপটা আছে, যে নাটক ধর রবীন্দ্রভারতী যে পড়ছে, সে পাশ করবে, সে সার্টিফিকেট পাবে, বা নাটক করতে করতে যারা নাটক করতে করতে তারা হয়তো সিরিয়াল এসব দেখবে, এসব দেখতে পাচ্ছে। পুতুলে সেই ব্যাপারটা নেই। হ্যাঁ, পুতুল নাটক মানে তার যে চরিত্রগুলো, সেগুলো নাড়াচড়ার ক্ষেত্রে মানুষের ভূমিকা থাকে পেছনে, মানে যারা করছে। তো স্বাভাবিকভাবে নাটকে যারা আসছেন তারা যে সামনে যেতে পারছেন, এটা সামনে সেইভাবে যেতে পারে না। এটা একটা সেই দিক থেকে হয়তো একটা বাধা সৃষ্টি। তারপরে পুতুল নাচটা করতে গেলে একটু শিখতে হয়, একটু শেখার বিষয় আছে। তাকে তৈরি করা, মানে এই তৈরির প্রসেসটাই বিশাল, মানে বেশ ধৈর্য লাগে তাতে। এখন বোধহয় একটু সবারই মানে ধৈর্য আমাদের কমেই আসছে, ভীষণ ভাবে কমে আসছে। তো সেইটাকে পাওয়া যায় না ঠিকই। কিন্তু আমরা মানে এই কথার প্রেক্ষিতে যেটা আমি বলতে চাইছিলাম, যে আমাদের দেশে তো সেইভাবে পুতুল নাচের প্রশিক্ষণ জায়গা নেই, যেটা আমরা দেখেছি, মানে আমরা সচক্ষে দেখেছি। আমরা ইরানে গিয়েছিলাম 2000 সালে, আচ্ছা, আজকে 23 সাল। ইরানে আমরা ফেস্টিভ্যালে গিয়েছিলাম, আমি শো করছি, আমরা দেখেছি ইয়ং ছেলে মেয়ে আমাদের পুতুল নাটক দেখছে, এবং তারা ভীষণ মনোযোগ দিয়ে দেখছে, আসছে, চর্চা করছে, এটা দেখছে কেন, কিভাবে তৈরি, সমস্ত। তখন আমরা দেখে অবাক হয়েছিলাম। তখন ওদের থেকে জানলাম যে ইরানে তেহরান ইউনিভার্সিটিতে 2 বছরের ডিপ্লোমা কোর্স পড়ানো হয়, পাপেট্রি। 2 বছরের ডিপ্লোমা কোর্স, মানে তারা তখন সেই সময় ভেবেছে, এখনো পড়ানো হয়। আমরা এটা করতে পারি ভারতবর্ষে। বললাম আপনাকে একটা কথা বলেছি আমি, যে পুতুল নাচের ট্র্যাডিশন আমাদের দেশে যা আছে তা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। প্রাচীনত্ব আমাদের এরকম। নিজেদের ঐতিহ্য সম্পর্কে অবহেলা করার একটা সুপ্রাচীন আমাদের ইতিহাস আছে। মানে নিজেদের প্রত্যেকটা ঐতিহ্য, যে কোনো, আপনি পুতুল নাটক বলছেন, আমি নাটক বিষয়টা বলছি, আপনি রবীন্দ্র ভারতী তো অনেকটা ওপরে গিয়ে, কিন্তু একদম ছোট থেকে নাটক এই সাবজেক্টে যদি স্কুল লেভেলেই থেকে যেত, এবং নাটক তো শুধু নাটক করতে শেখায় না, আমার তো মনে হয় নাটক যেটা করে সেটা একটা কালেকটিভ মনন তৈরি করে, আমরা শব্দের চর্চা। মূলত নাটক হচ্ছে আমরা শব্দের চর্চা, যেহেতু আজকের দিনে প্রতিটা সিঙ্গেল চাইল্ড ফ্যামিলিতে, এবং তারা আমি হয়েই বড় উঠছে, কিছু করার নেই, তাদের কাছে কোনো অপশনই নেই। আমি মনে করি নাটক সে করুক না করুক, একটা নাট্য
দলে থাকা মানে সে আমরা শব্দের চর্চা করবে। দেশে অনেক আমাদের দেশে আমরা বুলগেরিয়াতে দেখেছি, সেখানে আমাদের যেমন ন্যাশনাল স্কুল অফ ড্রামা ইনস্টিটিউট আছে, সেই রকম পাপেটের ইনস্টিটিউট রয়েছে এই লেভেল। সেখানে পাপেটটি পড়ানো হয়, এবং সেইখানে পড়ানো বলতে ধরুন সেখানে পাপেটের কেউ একজন শুধু ডিজাইন নিয়ে পড়ছে, সে পাপেটের ডিজাইনই করে, সেটের ডিজাইন করে, পাপেটের সেট, মানে এইভাবে ভাগ হয়ে গেছে। তো এতদিন চর্চা করে তারা এই এতদিন জায়গায় যেতে চর্চা করে পারছে। এতটাই চলে এসছে। এবং এই যে তারা সেখান থেকে পাশ করে তাদের বিভিন্ন স্টেটে, যেমন আমাদের এত স্টেট আছে, বিভিন্ন তাদের স্টেটগুলো সেইখানে পাপেট সেন্টার আছে সরকারি, সেই সেন্টারে তারা ওখানে সেটেল হচ্ছে, চাকরি পাচ্ছে আর কি। সেখানে কেউ পাপেট বানাচ্ছে, কেউ পাপেট চালাচ্ছে, সেইভাবেই চলছে। আবার ধরুন কোনো পাপেট থিয়েটারে আজকে একটা শো হচ্ছে, সেই শোটা এই স্কুলের বাচ্চারা এসে দেখবে, মানে স্কুলের কারিকুলাম বলুন বা অন্য, মানে এটাই পাঠ্য আর কি, এটাই পাঠ্য, এবং দেখতে হবে তো, নাহলে আমরা বুলগেরিয়াতে একটা হলে ঢুকেছিলাম, সেইখানে মানে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে, শো আছে, আমরা তাই এসে ঢুকে গেছি ঘরের মধ্যে। এখানে যেহেতু আমরা বিদেশি গেস্ট হিসেবে তাদের কাছে, তো আমাদের ধরে ওরা বসেই দিচ্ছে, কিন্তু ওরা কেউ বসছে না, ওরা দেখি সব দাঁড়িয়ে আছে, অনেক বড়রা সব দাঁড়িয়ে আছে। তারপর দেখলে একটু পরে বাচ্চারা ঢুকলো, ওই বাচ্চারা এসে বসলো, বাচ্চারা বসার পর জায়গা থাকলে তবে তারা বড়রা বসছে। তা আমরা যখন বললাম ভুল করেছি, আমরা উঠে দাঁড়ালাম এই সময়। তো এই জায়গাটা তাদের আছে, মানে ওই যে বাচ্চাদের জন্য এটা ব্যাপারটা। এবং ওটাও জানেন তো, ওটাও একটা সুদীর্ঘ যাপন, একটা সমাজেরও তো যাপন আছে, ব্যক্তি যাপন আছে, সমাজেরও যাপন আছে। আমরা মানে আমরা করে উঠতে পারিনি, আমরাই তো আবার সমাজের তো হাত পা নেই, আমরা সমষ্টিগত ভাবেই সমাজ তৈরি করেছি, আমরাও সেখানে ব্যর্থ। আজকে তাহলে পুতুল নাচের ইতিকথা আমরা শুনলাম, ইতিহাস শুনলাম। সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু প্রায় সবাই পুতুলেরই যাপন করি, পুতুলের মতন হ্যাঁ হ্যাঁ বলি, নাই না বলি, অথচ পুতুল নাচ খুব একটা দেখি না, ওটাকে দেখতে পারি না বা অভ্যেস নেই আমাদের। আপনারা যদি আজকে এই এপিসোডটা আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা চেষ্টা করবেন আগামী প্রজন্মের ছেলে মেয়েদের পুতুল নাচ দেখাতে। এটা আমাদের লোকশিল্প, এটা আমাদের ঐতিহ্য। সারা পৃথিবীতে যেমন আছেন দাদা বললেন, আমাদের নিজস্ব লোকশিল্প, নিজস্ব ঐতিহ্য, এগুলোকে সামনে, বাচ্চাদের সামনে আনার দায়িত্ব শুধু প্রশাসনের থাকে না, শুধু সমাজের থাকে না, সেটা ব্যক্তি উদ্যোগ থাকে, কারণ ব্যক্তি থেকেই সমাজ হয় এবং সেই সমাজেরই একটা প্রশাসন তৈরি হয়। সুতরাং সুদীপদার খেদ যে ডলস থিয়েটার এরকম যদি আরো শয়ে শয়ে তৈরি হতে পারতো দেশ জুড়ে, আর কেন হতে পারলো না এটা একটু ভেবে দেখবেন। যদি আপনাদের সন্তানদের কারা এই এপিসোডটা দেখে যদি মনে হয় যে এটাকে পেশাও হিসেবেই নেব, কেননা আমরা শুনলাম ডলস থিয়েটার কিন্তু পুরোপুরি একটি পেশাদারি নাট্যদল, এটাই ওনাদের আর্থিক আয়ের উৎস। সুতরাং যে এটা ভাববেন না যে পুতুল নাচটা একদম জাস্ট ছেলে খেলা, বা বাড়িতে ওই ছোট মেয়েরা যে পুতুল নাচ ওই খেলনা বাটি খেলে, এরকম নয়। আমরা অনেকটা জানি না যে আমাদের আর্থিক উৎস মানে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইটিতে চাকরি করা তা নয়। প্রচুর পেশা আছে যেগুলো আমরা নতুন করে বাঁচিয়ে আনতে পারি, সেগুলো আমরা সামনে রাখতে পারি, এবং সেই নেশা থেকেই আমরা পেশাদার হতে পারি। আজকের মতন আমরা আমাদের এপিসোড শেষ করছি। সুদীপদাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা দেখতে থাকুন ই সংলাপ।